রাশিয়ার রাতভর হামলায় নিহত 2 শিশুসহ অনেকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষাধিক বাড়িঘর। পাকিস্তানে বন্যা পরিস্থিতি ব্যাপক অবনতি, 2 লাখ মানুষ বাস্তুচ্যুত, চলছে উদ্ধার অভিযান। 2021 সালে প্রথমবার পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীন রাশিয়ার যৌথ সাবমেরিন টহল। গভীর রাতে হঠাৎই বেজে ওঠে সাইরেন, ড্রোন হামলায় কেঁপে ওঠে পুরো শহর। মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লক্ষাধিক বাড়িঘর। ইউক্রেনে আবারও রাতের আধারে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 28 আগস্ট কিয়েভে রাতভর রুশ হামলায় 2 শিশুসহ 4 জন নিহত এবং 20 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সরকার। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পৃথক প্রতিবেদন বলছে, রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে 1 লাখেরও বেশি বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানায় কর্তৃপক্ষ। রাতের গভীরে এমন হামলায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। শহরের বাসিন্দারা প্রাণ বাঁচাতে আশ্রয় নেন ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি পরিষেবা ও উদ্ধারকারী দলগুলো। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সাহায্য ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপ্রাণ চেষ্টার পরেও রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনা ক্রমশ জটিলই হচ্ছে দিন দিন। উভয় পক্ষই নিজেদের শর্তে পুরোপুরি অনড়। রাশিয়া চায় ইউক্রেন যেন কখনো ন্যাটোর সদস্য না হয় এবং দখলকৃত কিছু অঞ্চল তাদের অধীনেই থাকে। অন্যদিকে ভূখণ্ড ছাড় দিতে নারাজ ইউক্রেন। বিভিন্ন সময়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও ফ্রন্টলাইনের যুদ্ধ এখনো চলছে পুরোদমে। সম্প্রতি রুশ সেনারা কিছু নতুন গ্রামও দখল করেছে। সামগ্রিকভাবে দুই পক্ষের মতপার্থক্যের কারণে কোনো চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে ট্রাম্পের মধ্যস্থতা ও কৌশলগত পদক্ষেপই বর্তমানে এই যুদ্ধ থামাতে পারে বলেও মনে করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। পাকিস্তানে বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, পানিতে ডুবে পড়ে আছে গাড়ি। করুণ চোখে বন্যার পানির দিকে তাকিয়ে বন্যার তাণ্ডব দেখছেন গ্রামবাসী। গবাদি পশু নিয়ে বুক পানিতে হেঁটে অন্যত্র ছুটেছেন কেউ কেউ, আবার কেউ বা উদ্ধারকর্মীদের নৌকায় চড়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। এক কথায় অতিবৃষ্টি ও বাঁধের পানিতে বিপর্যস্ত পাকিস্তানের বন্যা কবলিত এলাকাগুলো। গ্রামবাসীর গবাদি পশুগুলো বন্যায় আটকা পড়েছে। এই ছোট নৌকাগুলো দিয়ে সেগুলো সরানো যাচ্ছে না। সরকারের উচিত বড় নৌকার ব্যবস্থা করা এবং সেগুলোকে উদ্ধার করা। এছাড়া সরকারের উচিত গ্রামবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করা। সময় যতই গড়াচ্ছে ঠিক ততটাই ভয়াবহ রূপ নিচ্ছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। বন্যার ভয়াবহতা পাঞ্জাব প্রদেশের প্রায় 2 লাখ বাসিন্দাকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হয়েছে। দেশটির দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, রবি, সতলেজ ও চেনার নদীর পানি উপচে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। ইতোমধ্যে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে ফেলেছে। তবে বন্যা কবলিত এলাকার মানুষদের নৌকা যুগে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিতে শুরু করে উদ্ধার কর্মীরা। সতলেজ নদীতে এখন প্রচন্ড বন্যা। এই মুহূর্তে আমরা এই এলাকা থেকে প্রায় 1200 জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি, যারা আটকা পড়েছিলেন। আর সকাল থেকে আমরা 300 এর বেশি গবাদি পশুগুলো উদ্ধার করেছি। আমাদের দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে অতিবৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ার কারণে পাকিস্তানে সবচেয়ে জনবহুল কয়েকটি প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নদী ও জলাবদ্ধতা থেকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যার ঝুঁকি এড়াতে স্থানীয় সরকারকে সব রকমের সহায়তা দিয়ে কেন্দ্রীয় সরকার পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিশেষ করে গুজরাট, শিয়ালকোট এবং লাহোরে পরিস্থিতি সামাল দিতে যত ধরনের সহায়তা সবটুকু দিয়ে সহায়তা করা হবে বলেও জানান তিনি। উদ্ধারকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রায় 32,000 মানুষকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। 12 से 24 घंटों में যদি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শিয়ালকোট, নারওয়াল, গুলজানওয়ালা এবং আশেপাশের অঞ্চলে আরও বৃষ্টি হয়, তাহলে এই নদীগুলোর উপর চাপ আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের উত্তাল জলরাশিতে চুপিসারে এগিয়ে যাচ্ছে একটি সাবমেরিন।
উদ্দেশ্য সমুদ্রের তলদেশে ঘাপটি মেরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হানা। ২৭ আগস্ট এভাবেই প্রশান্ত মহাসাগরে যৌথ সাবমেরিন টহল পরিচালনা করেছে রাশিয়া ও চীন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন নিয়ে এই টহল কার্যক্রম শুরু হয় আগস্টের প্রথম দিকেই। রাশিয়ার ভ্লাদিভস্তক ঘাঁটি থেকে রওনা হওয়া ভলখোভ নামের রুশ সাবমেরিনটি প্রায় ২,০০০ মাইল পথ অতিক্রম করে এই টহলে অংশ নেয়। টহল কার্যক্রম পরিচালিত হয় জাপান সাগর এবং পূর্ব চীন সাগরে, যদিও চীন আনুষ্ঠানিকভাবে এই টহলের বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে রাশিয়া চীন সামরিক সহযোগিতা। ২০২১ সালে প্রথমবার পশ্চিম প্রশান্ত সাগরে পরিচালিত হয় উভয় দেশের যৌথ নৌটহল। সে সময় ১০টি যুদ্ধ জাহাজ মিলে জাপানের মূল দ্বীপ প্রদক্ষিণ করে। পরবর্তী সময় থেকে যৌথ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়ে আসছে প্রতি বছরই। রুশ সংবাদ সংস্থা তাস জানায়, এই ধরনের টহলের উদ্দেশ্য হল মিত্র দুদেশের নৌ সহযোগিতা জোরদার করা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, সমুদ্রসীমা পর্যবেক্ষণ এবং রাশিয়া চীনের সামুদ্রিক অর্থনৈতিক স্থাপনা সুরক্ষিত রাখা। ২০২৩ সাল থেকে আলাস্কার কাছে যৌথ আকাশ ও নৌ টহল চালানো হচ্ছে। গত বছর বেরিং সাগর যুক্তরাষ্ট্র রাশিয়া সামুদ্রিক সীমান্তের কাছাকাছি ৪টি চীনা কোস্টগার্ড জাহাজ ও ২টি রুশ বর্ডার গার্ড জাহাজ একসঙ্গে টহল দেয়। অন্যদিকে চলতি মাসের শুরুতে মার্কিন কোস্টগার্ড জানায়, মার্কিন আর্কটিক জলে চীনের ৫টি গবেষণা জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করছে তারা। এছাড়া উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে অন্তত ৪ বার আলাস্কার আকাশসীমা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে রুশ নজরদারি বিমান। যদিও নৌরেড জানায়, এটি নিয়মিত কার্যক্রমের অংশ, কোনো প্রকার হুমকি নয়। তবে এক সপ্তাহে ৪ বার এমন ঘটনা ঘটাকে অস্বাভাবিকই বলছে সংস্থাটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এই প্ল্যাটফর্মটা সারা বিশ্বের আজব আর দারুণ সব রেকর্ড নিয়ে কাজ করে। ২৭ আগস্ট বুধবার তারা তাদের ৭০ বছর পূর্তি উদযাপন করেছে। ৭০ বছর ধরে তারা সারা বিশ্বে নানা রকম রেকর্ড জমা করেছে। এই রেকর্ড বানানোর আইডিয়াটা প্রথম এসেছিল যুক্তরাজ্যে। গিনেস বিয়ার কোম্পানির মালিক হিউ বিভার একবার জানতে চেয়েছিলেন ইউরোপের সবচেয়ে দ্রুত উড়তে পারা পাখি কোনটি। অনেক খুঁজেও যখন কোনো বইয়ে এর উত্তর পেলেন না, তখন তিনি নারিস আর রস ম্যাকহুইটার নামের ২ যমজ ভাইকে ভাড়া করলেন। গিনেজের মালিক ওই যমজ ভাইদেরকে দিয়ে একটা বই বানালেন, যেখানে সব মজার মজার তথ্য আর রেকর্ড ছিল। ১৯৫৫ সালে এই বইটা বেস্ট সেলার হয়ে গেল। সবাই এটা কিনতে হুমড়ি খেয়ে পড়ল। সেই থেকেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস শুধু একটা বইয়ে থেমে নেই, এখন এটা একটা বিশাল বড় ব্র্যান্ড। প্রতি বছর নতুন নতুন রেকর্ড বই বের হয়, টিভিতে তাদের শো হয়, জাদুঘর আছে, আর সারা বিশ্বে নতুন রেকর্ড তৈরি করার জন্য মজার মজার ইভেন্টও হয়। এই রেকর্ডগুলো অনেক ধরনের হতে পারে, যেমন পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ থেকে শুরু করে অনেক কঠিন কাজ, যেমন সবচেয়ে বেশি সময় ধরে পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকা বা হাতে হেঁটে গাড়ি টেনে নিয়ে যাওয়ার সবচেয়ে কম সময়। শুধু মানুষই নয়, প্রাণীরাও কিন্তু গিনেস ওয়ার্ল্ডে নাম লিখিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ৭০ বছর পূর্তি উপলক্ষে তারা কিছু পুরনো রেকর্ডধারীর সাথে আবার কথা বলেছে। তারা জানতে চেয়েছে গিনেসের সার্টিফিকেট পাওয়ার পর তাদের জীবন কেমন বদলে গেছে। তাস খেলার কার্ড দিয়ে উঁচু ঘর বানানো ব্রায়ান বার্গ মনে করেন এটা তার জীবন বদলে দিয়েছে। ১৯৯২ সালে যখন আমি কার্ড দিয়ে সবচেয়ে উঁচু ঘর বানানোর রেকর্ডটা করি, তখন বুঝিনি যে এটা আমার সাধারণ জীবনকে পুরোপুরি বদলে দেবে, কিন্তু এই রেকর্ডটাই আমাকে আমার পছন্দের কাজ করার সুযোগ করে দিয়েছে। গিনেসের একটা মজার দিক হলো তারা শুধু কঠিন কাজই নয়, বরং অদ্ভুত আর মজার আবিষ্কারগুলোকেও স্বীকৃতি দেয়। আর এ কারণেই অনেক রেকর্ডধারীর কাছে গিনেস এত প্রিয়। যেমন কলিং ফার্জ নামের একজন ব্রিটিশ আবিষ্কারক এবং ইউটিউবার বলেন, এর একটি সামাজিক গুরুত্ব আছে। খেতাবটা একটা প্রজেক্টকে, সেটা যতই পাগলাটে বা অদ্ভুত হোক না কেন, একটা সামাজিক গুরুত্ব দেয়। আর যদি তুমি একটা বিশ্ব রেকর্ডের জন্য কিছু করো, তাহলে মনে হয় সবাই তোমার পাশে দাঁড়াতে চায় এবং চায় তুমি এটা করো। To achieve it pushes you past your limit and you can become the very best version of yourself whatever field you're in. পাহাড়ের চূড়া বেয়ে পড়ছে আগুনের লাভা। রক্তিম সেই লাভাই যেন বলে দিচ্ছে অগ্নুৎপাতের ভয়াবহতা।
চলতি মাসে দ্বিতীয়বারের মতো ফুলে ফেপে লাভা ছড়াচ্ছে আগ্নেয়গিরিটি। এমন ঘন ঘন অগ্নুৎপাতের বিষয়টিতে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে। তাই সশরীরে সেই লাভার নমুনা সংগ্রহ করে গবেষণা শুরু করেছেন গবেষকেরা। অগ্নুৎপাতের এই দৃশ্য যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের কিলাউইয়া আগ্নেয়গিরির। ঘন ঘন অগ্নুৎপাতের কারণ উদ্ঘাটনে নিরলসভাবে কাজ করছেন ইউএসজিএস এর বিজ্ঞানীরা। ভিডিও ফুটেজে দেখা যায় বিজ্ঞানীরা সুরক্ষামূলক পোশাক পরে লাভা ফোয়ারার কাছে পৌঁছেছেন এবং বিশেষ যন্ত্রপাতি দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে নমুনা সংগ্রহ করছেন। সংগৃহীত সেসব নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা মূলত এপিজোডিক অগ্নুৎপাতের পেছনের কারণ বোঝার চেষ্টা করছেন বলেও জানা যায়। ইউএসজিএস জানায়, গত 23 আগস্ট শেষ হওয়া অগ্নুৎপাতের 31তম পর্বে লাভা ফোয়ারা আগ্নেয়গিরির উত্তর দিক থেকে প্রায় 1000 ফুট উপরে উঠেছিল। গত ডিসেম্বর থেকে শুরু হওয়া অগ্নুৎপাতের বেশিরভাগ পর্বই একদিন বা তার কম সময় ধরে স্থায়ী হয় এবং এরপর কয়েকদিনের জন্য লাভা নির্গমন বন্ধ থাকে। বিজ্ঞানীরা এখন 32তম পর্বের জন্য অপেক্ষা করছেন, যা সেপ্টেম্বরের 1 থেকে 7 তারিখের মধ্যে শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পর্বের জন্য সংগৃহীত নমুনার রাসায়নিক বিশ্লেষণ থেকে অগ্নুৎপাতের কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে বলে প্রত্যাশা বিজ্ঞানীদের।